শুভশ্রী ছোটবেলা থেকেই ইতালিয়ান খাবার বলতে একেবারে পাগল। সে ছোটবেলায় তার বাবা মায়ের সঙ্গে একবার ইতালিতে ঘুরতে যায়। সেখানে গিয়ে সে বড় নামকরা রেস্টুরেন্টে পিৎজা, পাস্তা, লাজানিয়া, স্প্যাগেটি, ফুসিলি পাস্তা, তিরামিসু ইত্যাদি খায়। তারপর থেকে সে ইতালিয়ান খাবার পাগল হয়ে ওঠে। সে যেহেতু বরাবর বাঙালি খাবার খেতে পছন্দ করে না, তাই তার বাবা মাও তাকে সবসময় ইতালিয়ান খাবার খাওয়ায়। দেখতে দেখতে এভাবেই শুভশ্রী বড় হয়ে ওঠে আর অরিজিতের সঙ্গে তার ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর শুভশ্রীর ইতালিয়ান খাবারের প্রতি পাগলামি তার শ্বশুরবাড়ির লোকেদেরকে একেবারে অতিষ্ঠ করে তোলে। একদিন সকালবেলা অরিজিৎ অফিসে যাবে এমন সময় হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে। শুভশ্রী, কি ব্যাপার বলো তো? এখন সকালবেলায় আমার ফোনে 5,000 টাকা কেটে নেওয়ার মেসেজ আসলো কেন বলো তো? আমার এটিএম কার্ড আর পিন তো তোমার কাছে আছে। তুমি কি কিছু অর্ডার করিয়েছো নাকি? হ্যাঁ, আসলে আমি পিয়ানো বাজা দোকান থেকে 2 ফিটের চিকেন গোল্ডেন ডিলাইট পিৎজা অর্ডার করেছি। প্রথমে 2,000 টাকাই হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর আমি এক্সট্রা টপিংস দিয়েছি বলে 5,000 টাকা বিল হয়েছে। আমি এখন 2 ফিটের পিৎজা খাবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 2 ফুটের পিৎজা মানে অনেক বড় তো। তুমি পিৎজা অর্ডার করতে কি বেকার 5,000 টাকা খরচা করে ফেললে। আমি এত কষ্ট করে টাকা রোজগার করি, আর তুমি ইতালিয়ান খাবার খেয়ে সেই টাকা নষ্ট করছো। ভুলে যেও না, বিয়ের পর তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে, আর আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি ইতালিয়ান খাবার খেতে পছন্দ করি, তাই সেই খাবার খাওয়ানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। একেই খিদে পেয়েছে, তার উপর এতগুলো কথা শোনাচ্ছে। আমি এখন 2 ফিটের পাস্তা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব, আর কোনো রকম কোনো কথা শুনতে চাই না। শুভশ্রী এই কথা বললে অরিজিতের আর কিছু বলার থাকে না। সে রাগে গজগজ করতে করতে অফিসে চলে যায়। কিছুক্ষণ পর দুজন লোক একটা বড় পিৎজার বাক্স ধরে শুভশ্রীর শ্বশুর বাড়িতে আসে। তাই তখনই শুভশ্রী তার ননদ এবং শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে। মা, প্রিয়াঙ্কা, তোমরা একটু এই বাক্সটা তুলতে আমাকে হেল্প করো। আমি একা এত বড় পিৎজার বাক্স তুলতে পারবো না। 3 জনে মিলে বাক্স তুলে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট টেবিলে রাখবো। অত বড় পিৎজার বাক্স দেখে শুভশ্রীর শাশুড়ি মা এবং ননদ একেবারে অবাক হয়ে যায়। তারা 3 জনে মিলে সেই 2 ফিট বড় পিৎজার বাক্স নিয়ে ব্রেকফাস্ট টেবিলে রাখে। পিৎজার বাক্স খোলার পর শুভশ্রী সেই পিৎজার সুগন্ধে একেবারে পাগল হয়ে ওঠে। ওয়াও, এত বড় পিৎজা আমি এর আগে কোনোদিনও দেখিনি। তার সাথে আবার কিলো কিলো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়েছে। তোমরা হা করে দেখছো কি? চলো আমরা একসাথে পিৎজা খাওয়া শুরু করি। কালকে সন্ধ্যাবেলা আমার বাইরে গিয়ে ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই আমি তোমাকে আমার সাথে যেতে বলেছিলাম, কিন্তু তুমি কিছুতেই গেলে না। উল্টে আমাকে জ্ঞান দিলে যে বাইরের খাবার খেলে নাকি শরীর অসুস্থ হয়। আর এখন তুমি 2 ফিটের পিৎজা অর্ডার করে বসলে। এই 2 ফিটের পিৎজা খেয়ে তোমার শরীর বুঝি খুব সুস্থ থাকবে? এই চুপ করো তো, সকালবেলা তোমার দাদার মুখ শুনেছি, আর এখন আবার তুমি জ্ঞান দিতে এসো না। তোমাদের যদি পিৎজা খাওয়ার ইচ্ছা হয় তাহলে খাও, আর না হলে আমাকে খেতে দাও। এ তো পুরো পাড়ার জন্য তুমি পিৎজা অর্ডার করেছো দেখছি। আমাদের এখন পিৎজা খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেড অমলেট খেয়ে নিয়েছি। তাই এত বড় পিৎজা তুমি একাই খাবে? পড়ে পড়ে শুধু আমার ছেলেটার টাকাগুলো শ্রাদ্ধ করো। এভাবে শুভশ্রীর শাশুড়ি মা এবং ননদ তাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাতে শুভশ্রীর কিছুই যায় আসে না। সে একা একা 2 ফিটের বড় পিৎজা খেতে শুরু করে। প্রায় আধ ঘন্টার মধ্যেই সে অত বড় পিৎজা খেয়ে ফেলে। এভাবে প্রত্যেকদিন শুভশ্রী পাগলের মতো ইটালিয়ান খাবার খায়। প্রত্যেকদিন সে বাইরের রেস্টুরেন্টে যায়, আর ভালো কোনো ইতালিয়ান রেস্টুরেন্টে ঢুকে পিৎজা, পাস্তা খেয়ে বাড়িতে আসে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। এরই মধ্যে অরিজিতের জন্মদিন এসে উপস্থিত হয়। সেদিন সকাল থেকে বাড়িতে অনেক আনন্দ অনুষ্ঠান হয়। বৌমা, আমার ছেলে মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাও আবার যদি বাড়িতে তৈরি মিষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমি তো ওর মা, তাই জন্মদিনের দিন আমি ওর জন্য মিষ্টি বানাবো না। তুমি বরং রান্নাঘরে গিয়ে একটু ভালো করে ক্ষীর পায়েস বানিয়ে নিয়ে এসো। এই শুনে শুভশ্রী মিষ্টি বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। কিন্তু সে মোটেই পায়েস রান্না করবে না বলে ঠিক করে, কারণ সে আজকে ইতালিয়ান তিরামিসু বানাবে। বাঙালিদের মতো সন্দেশ, পায়েস, রসগোল্লা তার মোটেই পছন্দ নয়। কালকে রাত্রিবেলা আমি সোশ্যাল মিডিয়া দেখে ইতালিয়ান তিরামিসু বানানো শিখে নিয়েছি। আজকে আমি সবাইকে ওই ইটালিয়ান ডেজার্টটাই বানিয়ে খাওয়াবো। আমার হাতে সুস্বাদু তিরামিসু খেয়ে সবাই পাগল হয়ে যাবে। আমার সামান্য কফি লাগবে, তার সাথে লাগবে ঢেঁড়সের কুচি, আর প্রয়োজন পড়বে কাঁচা ডিমের কুসুম।
এই বলে শুভশ্রী বেশি বেশি করে কফি, ঢেঁড়স, কোকো পাউডার তার সাথে কাঁচা ডিমের কুসুম নিয়ে নেয়। প্রথমে সে বেশি করে কফি বানিয়ে তার মধ্যে কিলো কিলো কাঁচা ঢেঁড়স কেটে দিয়ে দেয়। এভাবেই কিছুক্ষণের মধ্যেই সে তিরামিসু তৈরি করে ফেলে। তার উপর সে কাঁচা ডিমের কুসুমও দিয়ে দেয়। সবচেয়ে শেষে কোকো পাউডার ছড়িয়ে সে সবার প্লেটে সেই ইটালিয়ান মিষ্টি পরিবেশন করে। এটা কি এরকম অদ্ভুত রকমের কি বানিয়েছো? আজকে আমার জন্মদিন, কোথায় ভাবলাম ক্ষীর পায়েস খাবো, আর তুমি এসব কি বানিয়ে নিয়ে এলে? আরে বর্তমান সময়ে ওসব বাঙালি পায়েস ব্যাকডেটেড। কেউ জন্মদিনে পায়েস খায় না। ইতালিয়ান কেক কাটছো আর খাওয়ার সময় পায়েস খাবে তা তো হয় না। আমি সেই কারণে তোমাদের জন্য ইতালিয়ান মিষ্টি বানিয়েছি, সুইট সুইট প্রিটি তিরামিসু। শুভশ্রীর এমন কথা শুনি অরিজিৎ এবং তার পরিবার একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা বাবার জন্মেও এরকম ইতালিয়ান মিষ্টির নাম শোনেনি। প্রথমে তারা কিছুতেই সেই খাবার খেতে চায় না, কিন্তু শুভশ্রী জোর করলে তারা সেই ইতালিয়ান মিষ্টি খেতে বাধ্য হয়। তবে সেই খাবার খাওয়ার পরেই তাদের পেটের অন্নপ্রাশনের ভাত মুখে উঠে চলে আসে। ইস, কি বিচ্ছিরি হয়েছে! এটা তুমি কি বানিয়েছো? কিরকম বাজে একটা পচা পচা গন্ধ। তার মধ্যে ঢেঁড়স দিয়েছো নাকি আবার? আর তার সাথে কাঁচা ডিমের কুসুমের গন্ধও তো ছাড়ছে। আমার জন্মদিনের খাবারটা একেবারে বেকার করে দিলে। মোটেই বেকার করে দেইনি। ইতালিয়ান মিষ্টিগুলো এরকমই খেতে হয়। তোমার মুখের কোনো স্বাদ নেই, দেখতে পাচ্ছ না? তোমার মা আর বোনের এই খাবার এতই ভালো লেগেছে যে ওরা কোনো রকম কোনো কথাই বলতে পারছে না। আরে লুল্লু প্রাণী, ওদের ইতালিয়ান মিষ্টি ভালো লাগেনি। এই মিষ্টিটা এতটাই খারাপ হয়েছে যে ওরা ভাষা হারিয়ে ফেলেছে, বুঝেছো? এই বলে অরিজিৎ, প্রিয়াঙ্কা এবং কাবেরী দেবী সেই ইতালিয়ান মিষ্টি ফেলে দেয়। এমনকি তাদের তিনজনের ভীষণই গায়ে অ্যালার্জি শুরু হয়, কারণ তাদের তিনজনেরই ডিম এবং ঢেঁড়স খেলে অ্যালার্জি হয়। ওরে বাবা গো, হাত পা চুলকাচ্ছে। আমাদের ডিম আর ঢেঁড়স মোটেই সহ্য হয় না, তার উপর তুমি আমাদের কাঁচা ডিমের কুসুম আর ঢেঁড়স খাইয়ে দিলে। তোমাকে পায়েস রান্না করতে বলে আমি খুব ভুল করে ফেলেছি। ওরে বাবারে, আমার ছেলের জন্মদিনের দিনটা একেবারে বেকার হয়ে গেল। শুভশ্রীর তাতে কিছুই যায় আসে না। সে একা একা ইতালিয়ান মিষ্টি তিরামিসু খেয়ে ফেলে। অন্যদিকে তার শ্বশুরবাড়ির পরিবার ডাক্তার দেখিয়ে অ্যালার্জির ওষুধ খায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু প্রত্যেক দিন এখন রেস্টুরেন্টের ইতালিয়ান খাবার খেতে খেতে শুভশ্রী খুবই বোর হয়ে ওঠে। তাই সে ঠিক করে এবার সে মাহিনা দিয়ে বাড়িতেই ইতালিয়ান সেফ রাখবে। সেই কারণে সে টাকা খরচা করে পেপারে অ্যাড দিয়ে বসে। এতে করে তার স্বামী শাশুড়ি মা রাগ করলেও শুভশ্রী তাতে কিছুই যায় আসে না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু সেফের মাইনে আমি দিতে পারবো না। তোমার ইতালিয়ান সেফের মাস গেলে মাহিনা 10,000 টাকা, আমার পক্ষে দেওয়াটা সম্ভব না। তোমার বাবাকে বলবে মাহিনা দিতে, বুঝেছো? অরিজিৎ এই কথা বললেও তার বউ কোনো পাত্তা দেয় না। পরের দিন সকাল হতে না হতেই ইতালিয়ান সেফ মনিকা শুভশ্রীর শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। সেই রাঁধুনিকে দেখতে একেবারে ইতালিয়ান হিরোইনের মতো। শুভশ্রী তাকে রান্নাঘরে নিয়ে যায়। মনিকা, আজকে সকালবেলা ব্রেকফাস্টে তুমি আমাকে স্পেশাল ইতালিয়ান পাস্তা কার্বোনারা রান্না করে দেবে। তারপর দুপুরবেলা আমি পনির চিকেন স্প্যাগেটি পিৎজা খাবো। একে একে তুমি তাড়াতাড়ি রান্না শুরু করো। এক্সকিউজ মি, আমি শেফ, তাই আমি যেটা ভালো বুঝবো সেটাই রান্না করব। আপনি আমাকে অর্ডার করার কে? আই এম কুইন, ডোন্ট অর্ডার মি। মনিকা এই কথা বললে শুভশ্রী একেবারে আকাশ থেকে পড়ে, কারণ যতই হোক ইতালিয়ান শেফের রান্না খাবে, তাই তার অ্যাটিটিউডও সহ্য করতে হবে। তাই শুভশ্রী ভয়ের চোটে কিছু বলতে পারে না। অন্যদিকে মনিকা নিজের মতো ইতালিয়ান বিভিন্ন রকম ডিশ বানাতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার রান্নাবান্না হয়ে যায়। রান্না করতে গিয়ে সে শুভশ্রীকে দামি দামি ইতালিয়ান মশলাও নিয়ে আসতে বলে। এতে করে শুভশ্রী অনলাইনে হাজার হাজার টাকা খরচা করে ইতালিয়ান মশলাগুলো কিনে বসে। এই মনিকাকে ইতালিয়ান খাবার রান্না করতে দেখে আমি তো খুব বিপদে পড়ে গেলাম। ও আজকে মাত্র একদিনই হয়েছে এসেছে, আর আজকেই আমার হাজার হাজার টাকা খরচা করিয়ে দিল। অরিজিৎ আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে। এমন সময় মনিকা একে একে শুভশ্রীর সামনে ইতালিয়ান ডিশগুলো পরিবেশন করে। শুভশ্রী আর কিছুতেই লোভ সামলাতে না পেরে বেশি বেশি করে সেই খাবার খেয়ে নেয়। এভাবে প্রত্যেক দিন মনিকা তাদের বাড়িতে আসে আর ইতালিয়ান খাবার রান্না করে, কিন্তু তার অ্যাটিটিউড একেবারে আকাশ ছোঁয়া। শুভশ্রী তাকে পছন্দ না করলেও তার হাতে রান্না যেহেতু ভালো হয়, তাই সে তাকে কাজ থেকে বার করতেও পারে না। একদিন অরিজিৎ অফিসে ছুটি নিয়ে বাড়িতে থাকে। সেদিন মনিকা সবার জন্য চিকেন পিৎজা বানায়।
দাদা বাবু, পিৎজার মশলাগুলো অনেকটা উপরে রাখা আছে, অতটা উপরে আমার হাত যাচ্ছে না। আপনি প্লিজ আমাকে এসে কোলে নিয়ে উপরে তুলে দেবেন, মানে মশলাগুলো নামিয়ে দেবেন প্লিজ, একটু আসুন না। শুভশ্রী এই কথা শুনে রান্নাঘরে দৌড়ে আসে। এই অসভ্য মহিলা, তুমি যখন মশলা পারতে পারছো না তাহলে আমাকে ডাকতে পারতে, আমার বরকে ডাকার কি আছে? হ্যাঁ মানছি মশলার কৌটোগুলো অনেক উপরে রাখা আছে আর তোমার হাত যাচ্ছে না, তাই বলে তুমি আমার বরকে তোমাকে কোলে নিতে বলবে? এক্সকিউজ মি, আমি ইতালিয়ান শেফ, আপনাকে প্রত্যেকদিন ভালো ভালো ডিশ রান্না করে খাওয়াচ্ছি, তাই আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। আপনি আমাকে কিছু বলতে পারবেন না। আপনার হাজবেন্ডকে একেবারে ইতালিয়ান অ্যাক্ট্রেসদের মতো দেখতে। সো সুইট, আই লাভ দাদা বাবু। মনিকা এই কথা বলা মাত্রই শুভশ্রী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। অন্যদিকে অরিজিৎ রান্নাঘরে এসে সে যখন গোটা বিষয়টা জানতে পারে তখন, আরে ঠিক আছে, তুমি মনিকাকে এত বকাবকি করছো কেন? আমি তোমাদের সবার থেকে লম্বা, তাই আমি মশলার কৌটোগুলো পেরে দিচ্ছি। এতে তো রাগ করার কিছু হয়নি শুভশ্রী, যাও তুমি ঘরে যাও। এই বলে অরিজিৎ মশলার কৌটো নামিয়ে দেয়। এতে করে শুভশ্রী রেগে রান্নাঘর থেকে চলে যায়। এদিকে মনিকা আবার ভালো মন্দ ইতালিয়ান রান্নাবান্না করে, সে শুভশ্রীকে সেই খাবার পরিবেশন করে। কিন্তু এমন সময় হঠাৎ অরিজিৎ শুভশ্রীর সাথে বসে ইতালিয়ান খাবার খেতে শুরু করে, যা দেখে মনিকা খুবই খুশি হয়। শুভশ্রী, তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো, কারণ সত্যিই মনিকা খুব সুন্দর ইতালিয়ান খাবার রান্না করতে পারে। আমি তো আগে পিৎজা পাস্তা খেতে পছন্দ করতামই না, কিন্তু একবার ওর হাতের পিৎজা পাস্তা খেয়ে আমার মন ভরে গেছে। তুমি কি বলছোটা কি? এতদিন আমি তোমাকে কতবার বলেছি যে পিৎজা আর পাস্তা খাও, কিন্তু তুমি কোনোদিনও খাওনি, আর এখন তুমি ওর হাতে তৈরি পিৎজা পাস্তা খেয়ে নিলে। আরে সেদিনকে তুমি যখন ব্রেকফাস্ট করছিলে তখন মনিকা আমার অফিসের টিফিনে বেশি বেশি করে পিৎজার পাস্তা দিয়েছিল, সেটা আমি অফিসের বাদবাকি বন্ধুদের সাথে বসে খেয়েছিলাম, আর ওটা ওদেরও ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে। এবার থেকে রোজ আমি মনিকার তৈরি করা পিৎজার পাস্তা খাবো। অরিজিৎ এই কথা বললে শুভশ্রী কিছুতেই নিজেকে আর সামলাতে পারে না, সে মনিকাকে চুলের মুঠি ধরে মারতে শুরু করে। অন্যদিকে ইতালিয়ান শেফও কম নয়, সেও শুভশ্রীর চুলের মুঠি ধরে মারামারি করে। এই কাণ্ড দেখে শুভশ্রীর শাশুড়িমা এবং ননদ অবাক হয়ে যায়, কিন্তু অরিজিৎ খুব মজা পায়, কারণ সে ভালো করেই জানে একমাত্র এই উপায়েই তার বউকে জব্দ করা যাবে, কারণ শুভশ্রী অরিজিৎকে খুব ভালোবাসে। শুভশ্রী আর কিছুতেই মনিকাকে বাড়িতে ঢুকতে দেয় না, এমনকি সে নিজেও আর বেশি বেশি ইতালিয়ান খাবার খেতে পছন্দ করে না, কারণ তার কাছে তার স্বামী অনেক প্রিয়। গুরুশিখর নামক একটি পাহাড়ি এলাকা ছিল। ওই পাহাড়ের গায়েই পাহাড়গাঁও নামে একটি ছোট মতো গ্রাম ছিল। গ্রামটি দেখতে অপূর্ব রকমের সুন্দর ছিল, কারণ গ্রামের চারদিকটাই সবুজ গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল। একটি নদীও গ্রামের পাশ দিয়েই বয়ে গেছিল। ওই গ্রামে বীরেন বাবু তার দুই ছেলে মেয়ে মন্টু এবং মনিকার সঙ্গে বাস করত। বীরেনের বউ কয়েক বছর আগেই পার্বত্য অঞ্চলে ধস নামার ফলে মারা যায়। বীরেন তাদের বাড়ির পাশের জমিতে শাকসবজি এবং ফল চাষ করে বিক্রি করত। মনিকা তার বাবাকে চাষের কাজে হেল্প করত, আর মন্টু বেশ কয়েকটা ছাগল এবং গরু পালন করত। বাবা এসো, খেয়ে নেবে। মন্টু আয় ভাই, খেয়ে নে। আজকে আলু সিদ্ধ ভাত, রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না আমার। আজকে খেয়ে নে ভাই, কালকে আমি আমাদের বাগানের কিছু সবজি রান্না করব। শুধু সবজি থাকলে তো আবার হবে না, সবজি রান্না করতে তো তেল ঝাল মশলারও প্রয়োজন পড়ে। আমি কালকে শহরে সবজি বিক্রি করতে যাব, তখন কিছু মশলাপাতি নিয়ে আসবো। আজকে খেয়ে নে বাবা। তোর দিদিরই বা কি করার আছে বল? আমাদের তো সব ফল সবজি কিছুদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। তোর মা মারা যাওয়ার পর থেকেই তো তোর দিদি আমাদের অভাবের সংসারটা টেনে টুনে চালাচ্ছে। বাবা তুমি শহরে যাবে, তাহলে আমার জন্য একটা ফুল প্যান্ট কিনে আনবে। আর হ্যাঁ, ওই যে কালো চশমা পাওয়া যায় না, ওটা নিয়ে আসবে তো। রোদে ছাগল গরু চড়াতে অনেক কষ্ট হয়। বাবা আমি তোকে সব কিনে দেব, আমাকে একটু সময় দে। মন্টু অনেক ছোট হওয়ায় সে তাদের অভাব অনটনের সংসারের ব্যাপারে তেমন কিছু বুঝতো না, কিন্তু রিমি খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। সে কখনোই নিজের জন্য কিছুই চাইতো না। বাবা আমাকে কালকে জঙ্গল থেকে কয়েকটা বাঁশ কেটে এনে দেবে তো, আমি একটা খাটিয়া বানাবো বলে ঠিক করেছি। কয়েকদিন অনেক শীত পড়ছে, ভাই নিচে মাটিতে ঘুমালে ওর ঠান্ডা লেগে যাবে। কদিন ধরে এমনিতেই কাশি হচ্ছে ওর।
বীরেনবাবু মনিকার কথা মতো পরের দিন জঙ্গল থেকে বেশ কিছু বাঁশ নিয়ে আসে। বাঁশগুলো মনিকা সাইজ করে কেটে নিয়ে এবং বেশ কিছু শক্তিশালী দড়ি দিয়ে একটা খাটিয়া বানিয়ে ফেলে। বাহ দিদি, তুই এটা কি করে বানালি রে? এটা অনেক সুন্দর। আমি এখনই এটাই শুয়ে দেখি কেমন লাগে। খাটিয়া বানানোর পর বাঁশ গাছে ছোট ছোট বেশ কিছু টুকরো বেঁচে গিয়েছিল। সেগুলো কোনো কাজের ছিল না, কিন্তু তবুও মনিকা সেগুলোকে যত্ন করে তুলে রেখে দেয়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, দিদি, আমার বিরিয়ানি খাবার খুব ইচ্ছা করছে। আজকে তুই বিরিয়ানি বানা, আমি একটা মুরগি ধরে এনেছি। কিন্তু ভাই, বিরিয়ানি তৈরি করার জন্য তো অনেক কিছু দরকার পড়বে। ঠিক আছে, আমি দেখছি কিছু করা যায় কিনা। মনিকা বিরিয়ানি বানানোর জন্য সবকিছু রেডি করতে শুরু করে। বাড়িতে বিরিয়ানি বানানোর মতো প্রয়োজনীয় জিনিস ছিল না, তবুও সে কোনো রকমে বিরিয়ানি বানানোর চেষ্টা করে। রিমি তার ভাইকে খুব ভালোবাসতো, তাই সে তার ভাইয়ের কোনো কথাই ফেলতে পারত না। বিরিয়ানি তো হয়েই এসেছে প্রায়, এবার দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই যা, জল তো শেষ হয়ে গেছে, যাই একটু জল নিয়ে আসি। সে বাইরে কুয়ো থেকে জল আনতে যায়। জল নিয়ে এসে সে দেখে তাদের ঘরের মাটির পাত্রগুলো সব ভাঙা পড়ে আছে। এমনকি বিরিয়ানি যে পাত্রটিতে রাখা ছিল সেটিও ভাঙা পড়ে আছে। এ বাবা, এসব কি হলো? মাটির হাঁড়ি কুড়িগুলো ভেঙে গেল কি করে? নিশ্চয়ই বিড়াল এসেছিল, বিড়ালের জ্বালায় জ্বালাতন হয়েছে। এবার কি করব? এমনিতেই বাড়িতে কিছু নেই, এত কষ্ট করে সব রেডি করলাম, দমে দিলেই বিরিয়ানিটা হয়ে যেত। এবার কি করব? এখন আমি হাঁড়ি বাসন কোথায় পাবো? এত চাল মাংস সব কি তাহলে নষ্ট হবে? রিমি বেশ চিন্তায় পড়ে। তখন হঠাৎ করে তার ঘরের ভেতরে রাখা বাঁশের টুকরোর দিকে তার চোখ যায়। আইডিয়া! আমি এই বাঁশের মধ্যেই বিরিয়ানি বানাবো। জানি না হবে কি না, করেই দেখি না, হতেই তো পারে। কাঁচা বাঁশ সহজে পুড়ে যাবে না। রিমি বাঁশের টুকরোগুলোর মধ্যে ভাত, আলু, মাংস ভরে দিয়ে দমে দিয়ে দেয়। কিছুক্ষণ পর তার বিরিয়ানি একদম রেডি হয়ে যায়। সে বিরিয়ানিটা কেমন হয়েছে দেখার জন্য একটুখানি খেয়ে টেস্ট করে। বাহ, এটা তো অনেক টেস্টি হয়েছে, দেখি ভাইয়ের কেমন লাগে। সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এখনো আসছে না কেন ভাই? মনে হয় মাঠে কোনো কাজ করছে। আমি আর অপেক্ষা না করে দেখি ভাইয়ের কাছে যাই। রিমি বিরিয়ানি নিয়ে বেরিয়ে পড়ে। সেই সময় শহর থেকে এক বড়লোক দম্পতি ওই পাহাড়ে ঘুরতে আসছিল। রাস্তায় হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে যায়। নাও, হলো তো, বোঝো ঠেলা। আগেই বললাম এসব পাহাড়ে টাহাড়ে আসার দরকার নেই। নাও, এবার কি করবে করো। 2 ঘন্টা হয়ে গেল, কই কারোরই তো দেখা পেলাম না। এখানে মানুষ থাকে বলে আমার তো মনে হচ্ছে না। কেন বকছো? আমি জানতাম না কি গাড়ি খারাপ হয়ে যাবে। এমনিতেই আমার খুব জোরে খিদে পেয়েছে, তার উপর তুমি। কেন? খুব তো বলছিলে সবুজ গাছপালা ভালো লাগে, নদী ভালো লাগে, পাহাড় ভালো লাগে। নাও, এবার ঘাস পাতা খাও, ইটবালি পাথর খাও, আর পিপাসা লাগলে নদীর জল খাবে। ফালতু জায়গা একেবারে। জায়গাটি দেখতে অনেক সুন্দর হওয়ায় মাঝে মধ্যে কিছু পর্যটক সেখানে ঘুরতে আসতো, কিন্তু খুব কম, হাতে গুনে গুটি কতক জনই আসতো। কারণ জায়গাটি পাহাড়ি এলাকা হওয়ায় ওখানকার রাস্তাঘাট খুব খারাপ ছিল। মাঝে মধ্যে আবার পাহাড়ে ধসও নেমে আসতো। ওই এলাকায় আরো বেশি কারো না আসার কারণ ছিল এলাকাটির ব্যাপারে বেশি কেউ জানতো না। যারা খুব বড়লোক ছিল, যাদের নিজস্ব গাড়ি থাকতো, তারাই শুধু ওই এলাকায় ঘুরতে আসতো, কারণ ওখানে কোনো গাড়ি ঘোড়া চলতো না। হঠাৎ করে তারা মনিকাকে দেখতে পায়। এই তো একটা মেয়ে আসছে, এখানেই থাকে মনে হচ্ছে। এই মেয়ে, তুমি আমাদের একটু সাহায্য করতে পারবে? আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, কাউকেই তো দেখতে পাচ্ছি না আমরা। এখানে মানুষ থাকে না নাকি? হ্যাঁ থাকে তো, কিন্তু এই এলাকায় অনেক দূরে ছেড়ে ছেড়ে এক একটা বাড়ি খুঁজে পাবেন আপনারা। আমি তো আপনাদের এখন কোনো সাহায্য করতে পারবো না। আমার ভাই মাঠে আছে, আমি ওর কাছেই যাচ্ছিলাম,
কিন্তু ও তো ছোট, ও তোমাদের সাহায্য করতে পারবে না, কিন্তু ও কিছু লোকজনকে ডেকে আনতে পারবে। তুমি প্লিজ তোমার ভাইকে একটু ডেকে আনো, আমরা এখানেই অপেক্ষা করছি। এই মেয়ে, বলছি যে এখানে তো কোনো দোকানপাট নেই, আমাদের খুব খিদেও পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? না হলে খিদের জ্বালায় মরেই যাব। রামচন্দ্রের কথা শুনে মনিকার খুব মায়া হয়। সে তার ভাইয়ের জন্য যে বিরিয়ানি নিয়ে যাচ্ছিল সেটা তাদের খেতে দেবে বলে ঠিক করে। সে তার ব্যাগ থেকে বিরিয়ানি ভর্তি বাঁশের টুকরোটি বের করে। এটা তো বাঁশ, কি আছে এতে? তোমরা কি বাঁশ খাও নাকি? ও মাই গড, এটা তো বিরিয়ানি। এখানে বাম্বু বিরিয়ানি পাবো কোনোদিনও ধারণাও করতে পারিনি আমি। সেটাই তো, শহর থেকে বহু দূরে একদম অজানা পাহাড়ি গ্রামের লোকেরা তো সব দিক থেকেই পিছিয়ে, আর্থিক অবস্থাও খুব খারাপ, এরা আবার বাম্বু বিরিয়ানি খায় তা তো জানতাম না। ওয়াও, দারুণ খেতে। কে বানিয়েছে গো এটা? এটা তো আমি বানিয়েছি, কিন্তু আপনারা কি বাম্বু বিরিয়ানি না কি বলছেন? বাম্বুটা আবার কি? আমাদের মাটির হাঁড়িকুড়িগুলো সব ভেঙে গেছিল বলে আমি এই বাঁশের মধ্যেই বিরিয়ানিটা বানিয়েছি। জাস্ট অসাধারণ বুদ্ধি তোমার। শহরে এটাকে বাম্বু বিরিয়ানি বলে। বাম্বু মানে বাঁশ। এটা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়, অনেক দামও নেয়। হ্যাঁ, বেশি দাম নাই ঠিকই, কিন্তু এই বিরিয়ানির মতো স্বাদ হয় না। তাদের মুখে এসব কথা শুনে মনিকা খুব অবাক হয়ে যায়। সে নিজের অজান্তেই বাম্বু বিরিয়ানি বানিয়ে ফেলেছিল। মনিকা তার ভাইকে ডেকে আনলে মন্টু কিছু লোকজনকে ডেকে তাদের গাড়ি ঠিক করতে সাহায্য করে। রামচন্দ্রবাবু ও মালতী দেবী অনেক বড়লোক ছিল। তাদের সাহায্য করার জন্য এবং এত ভালো বাম্বু বিরিয়ানি খাওয়ানোর জন্য তারা মনিকাকে 10,000 টাকা দেয়। টাকাটি তাদের কাছে অনেক কম মনে হলেও মনিকা এত টাকা জীবনে প্রথমবার দেখেছিল। তারা মনিকাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি দিদি, এই বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। আমার তো মনে হয় আমাদের বাম্বু বিরিয়ানি বানিয়ে বিক্রি করা উচিত, টাকা তো আছেই। মন্টু এতদিনে হয়তো এটাই একটা কাজের কথা বলেছিল। তুই ঠিক বলেছিস ভাই, কিন্তু এখানে তো বেশি লোকজনও আসে না, তবুও করে দেখা যাক কি হয়। মনিকা বাম্বু বিরিয়ানি বিক্রি করে ওই এলাকায় আগত পর্যটকদের খাওয়াতে শুরু করে। সবাই তার তৈরি বাম্বু বিরিয়ানি খুব পছন্দ করে। কিছু মাসের মধ্যেই মনিকার বাম্বু বিরিয়ানির নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা ওই অঞ্চলে আসতো মনিকার বাম্বু বিরিয়ানি না খেয়ে কখনোই যেত না। আবার কিছু লোক তো বাম্বু বিরিয়ানি খাওয়ার জন্যই ওখানে আসতো। এভাবেই ধীরে ধীরে জায়গাটি এক জনবহুল পর্যটন কেন্দ্রে পরিণত হয়। মনিকা বাম্বু বিরিয়ানি বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। মনিকা ভাবতেও পারেনি যে তার অজান্তে বানানো বাম্বু বিরিয়ানি তাদের জীবন পাল্টে দেবে।